স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছি আমি ইশরাত সুমা। বান্দরবানের রুমা উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র কেওক্রাডং আজ থেকে খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সই করা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়। দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টদের অনুরোধ এবং আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। দেশি বিদেশি পর্যটকদের কেওক্রাডং ভ্রমণে আর বাধা না থাকলেও কিছু শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে নিবন্ধিত ট্যুর গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না, পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট ও পর্যটন তথ্য সেবা কেন্দ্রে তথ্য সরবরাহ করা। এদিকে রেমাক্রি ও নাফাখুম এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এখনও বিবেচনায় রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে সেসব এলাকাও খুলে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। পাহাড়ে সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযানের কারণে 2022 সালের 20 অক্টোবর রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। মসলিন ও জামদানির পর দেশের তাঁত শিল্পে টাঙ্গাইল শাড়ির কদর রয়েছে। পাথরাইল ও চণ্ডী গ্রামের তাঁতিরা যুগের পর যুগ ধরে এই শিল্পের সাথে জড়িত। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এই শাড়ির চাহিদা রয়েছে। টাঙ্গাইল শাড়ির মূল বৈশিষ্ট্য এর সূক্ষ্ম বুনন ও নান্দনিক নকশা। নানা রঙের সুতার বুনন এই শাড়িকে হালকা ও আরামদায়ক করে তোলে। টাঙ্গাইল শাড়ির রাজধানী হিসেবে পরিচিত পাথরাইল ও চণ্ডীগ্রামে ঢুকতেই চোখে পড়বে রং বেরঙের সুতা রোদে শুকানো হচ্ছে। সুতি ও নরম সিল্কের সুতার শাড়ি বোনার জন্য ব্যবহার করা হয় চিত্তরঞ্জন বা মিহি এবং পিটলুম বা খটখটি নামক দুই ধরনের তাঁত। একসময় টিনের বেড়ার ঘরে ছোট্ট পরিসরে তৈরি হতো এই শাড়ি। এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে এই শিল্পে। গড়ে উঠেছে টাঙ্গাইল শাড়ির অসংখ্য শোরুম, যেখানে ভিড় করেন দেশ বিদেশের ক্রেতারা। পাথরাইল আসার মতো রাস্তাঘাটও ভালো ছিল না, এখন অনেক উন্নত মানের রাস্তা হয়েছে, মানুষ সহজেই এখানে আসার সুযোগ আছে। অনেক বেশি শোরুম হয়েছে, অনেক ভালো কাপড়ও এখান থেকে উৎপাদন বা তৈরি হচ্ছে। সুতির পাশাপাশি মাসলাইন, কটন ও তন্দুজ সিল্কের শাড়িও তৈরি হচ্ছে এখানে। আছে মসলিন জামদানি, টিস্যু জামদানি, তসর সিল্ক ও বালুচুরি। দেশের গণ্ডি পেরিয়ে যা যাচ্ছে বিদেশের বাজারে। এই শাড়ি আমাদের বাবা, শাড়ি আমাদের মা, এরকম ভাবে আমরা ওতপ্রোতভাবে শাড়ির সাথে জড়িত। তো আমাদের এখন এই মুহূর্তে এই শাড়ির বিজনেসকে বা শাড়ি যারা তৈরি করে তাঁত শিল্পীদেরকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের একটা পৃষ্ঠপোষকতার দরকার। এই শাড়ির ঐতিহ্য ধরে রাখতে চান তাঁতিরা, এজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা। দীপ্ত বার্তা কক্ষ। দুর্গাপূজায় মাছ একটি জনপ্রিয় খাদ্য ও ভোগ হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে কিছু অঞ্চলে সপ্তমী থেকে নবমী পর্যন্ত মাছ ভোগ হিসেবে রান্না হয়। এছাড়া দুর্গাপূজার সময় ইলিশ মাছের চাহিদাও বাড়ে। মাছের দরদাম নিয়ে এবার জানব। এ বিষয়ে জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম.এ. হালিম। হালিম, ইলিশ সহ অন্যান্য মাছের দাম কেমন দেখছেন এবং ক্রেতারা এই বিষয়ে কি বলছেন? হ্যাঁ সোমা, আমি এখন রয়েছি সাভারের ব্যস্ততম এলাকা যেটি বাইপাল, সেই বাইপালে রয়েছে। আবার পিছনে যে মাছের আড়ত, সেই মাছের আড়তে রয়েছে। আপনি জানেন যে রাত পহলে আগামীকালকে কিন্তু সেই দশমী, সেই আজকে কিন্তু নবমী চলছে। সেই নবমীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছের যে একটি কদর থাকে, যেটি আমরা শাস্ত্র মতো জানি, যদিও অনেকে এই সময় নিরামিষ থাকে, কিন্তু প্রথাও পারিবারিক অনুযায়ী যারা শাক্ত আরাধনা করে এবং দেবীকে ভোগ হিসেবে মাছ হিসেবেও দিয়ে থাকে, সেই ইলিশ মাছ এবং সে একটি ভোগের একটা অন্যতম কেন্দ্রবিন্দু থাকে। সেখানে কিন্তু এই সময় কিন্তু অনেক পারিবারিক বা প্রথা অনুযায়ী মাছও কিন্তু কদর থাকে, সেখানে নিরামিষ থাকবে। তো সেই আমি এখন সেই ইলিশের বাজারে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইলিশ সেই এখন কিন্তু আকার ভেদে কিন্তু সেই ইলিশের দাম কিছুটা বেড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে যে ইলিশের দাম যেগুলো ছিল কেজি প্রতি যেটি 2000 টাকা, সেটি কিন্তু আজকে 2400 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া কিন্তু যেগুলো 900 গ্রামের যে ইলিশ মাছ, সেগুলো কিন্তু 2000 টাকায় পাওয়া যাচ্ছে। তো আমি যদি একটু এখন যারা এই মাছ ব্যবসায়ী রয়েছে তার সাথে যদি আমি একটু কথা বলতে চাই যে আসলে ইলিশের যোগান কেমন বাজারে এই পূজা উপলক্ষে? ইলিশ মাছ খুবই আমদানি কম, এই যে কারণে দামটা একটু বৃদ্ধি পাচ্ছে।
1 কেজির মাছ বেচতেছি আমরা 2000 টাকা কেজি বর্তমানে, যেটা সিজন শুরুতেই ছিল 2200 টাকা কেজি। দাম কমেও নাই বাড়েও নাই, মিডিয়ামের ভিতরে। এখন এই মাছের ইলিশের দোকান কেমন বাজারে? বাজারে দোকান মোটামুটি ভালোই। আপনারা যেমনটি দেখছিলেন যে এই ইলিশের যে বাজার, তাছাড়া কিন্তু ইলিশ ছাড়াও কিন্তু অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ চাহিদা, কারণ এখন আপনি জানেন যে বর্ষার যে সিজন শুরু হয়েছে সেখানে কিন্তু দেশি মাছের যে বিষয় সেই মাছ কিন্তু এখন অনেকটা বাজারে আসতে শুরু করেছে। সেই হিসেবে আমরা বাজার ঘুরে যেমনটা আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে যে ইলিশের বাজারের যে পাশাপাশি যে অন্যান্য যে মাছের দাম তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। মাছ যেমন রুই মাছ সেটি কিন্তু 300 টাকা থেকে 320 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। একইভাবে যেটি কাতল মাছ সেটি কিন্তু কেজি প্রতি 420 টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে 20 থেকে 30 টাকা কমেছে। এছাড়া দেশীয় পাঙ্গাস মাছ যেটি সেটি 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় 10 টাকা কমে পাওয়া যাচ্ছে। এছাড়া পাশাপাশি তেলাপিয়া মাছ প্রতি কেজি 150 থেকে 160 টাকা কেজি পাওয়া যাচ্ছে। এবং এছাড়াও আমরা যেমনটা যে দেখতে পেয়েছি যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ কিন্তু যে বড় যে চিংড়িগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি 1200, 1400 বা 1500 টাকা কেজিও বিক্রি হচ্ছে। সব মিলে যে এই পূজার মধ্যে যে একটি আমরা এই মাছের যে একটি কদর সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু এখন সেটি শুরু হচ্ছে, যে যারা এখানে ক্রেতা তারা আসছে। তো এই মুহূর্তে কিন্তু আজকে এখন যে পূজার প্রস্তুতি নিয়ে যারা সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু ব্যস্ত রয়েছে, তারা বাজার মূলত তারা সকালবেলায় করেছে, এখন যেহেতু দুপুর হয়ে গেছে এখন তারা বাজারে আমরা দেখতে পাইনি। এখন পাশাপাশি অন্যান্য যারা ক্রেতা তারা বাজারে ভিড় করছে। সোমা। হালিম, আপনাকে ধন্যবাদ। আর্থিক খাতের দুর্নীতি, অনিয়ম ও লুটপাট দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী তৈরি করেছে। এছাড়া এদের শুধু ব্যাংক অ্যাকাউন্ট নয়, শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। মঙ্গলবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সঠিক পথে আছে বলে জানান সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। মাসিক মাইক্রো ইকোনমিক হাইলাইটস নিয়ে মঙ্গলবার আলোচনা সভার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। এতে মূল প্রবন্ধ উপস্থাপনকালে পিআরআই এর মুখ্য অর্থনীতিবিদ বলেন, রাজনৈতিক শক্তি ও অর্থনৈতিক শক্তির স্বার্থটা যখন এক হয়ে যায় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো অনেক কোম্পানি তৈরি হয়। দেশে ইতোমধ্যে 10 থেকে 15টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিহ্নিত করা হয়েছে। এগুলো বাংলাদেশের অর্থনীতিকে তলানির দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। অর্থনৈতিক প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং দক্ষতা যদি আমরা না রক্ষা করতে পারি, স্পেশালি an important institution like central bank, বাংলাদেশে আবারও নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন্মগ্রহণ করতে পারে। বক্তারা জানান, কোনো দেশে অর্থ পাচার বন্ধ থাকে না, তবে বাংলাদেশের ব্যর্থতা এটি নিয়ন্ত্রণ করতে না পারা। অর্থ পাচার বন্ধে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার পরামর্শ দেন তারা। এটাকে যদি বন্ধ করতে হয়, সত্যিকার অর্থে ইনস্টিটিউশন হিসেবে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং সেই জায়গাটা গভর্নরকে বাইরে থেকে নিচ্ছি আমরা, কিন্তু ভেতরেও হিউম্যান রিসোর্সের জায়গায় বিল করতে হবে। কোনো বিশ্বের কোনো দেশে অর্থ পাচার বন্ধ থাকে না, এটা থাকে না। এইটার মধ্যে আমাদের মূল ব্যর্থতা, যেটা সরকারের, বেসরকারি খাতের, আমাদের সবার, সেটা হচ্ছে আমরা স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুইটা যে জাতির মেরুদণ্ড, এটাই আমরা ভেঙে চুরমুর করে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন বলেন, বিগত সরকারের সময় দেশে বড় ধরনের দুর্নীতি হয়েছে, তবে বর্তমান সরকার এখন পর্যন্ত সঠিক পথে রয়েছে। পলিটিক্যাল পাওয়ার এন্ড অর্থনৈতিক পাওয়ার, তাদের স্বার্থ যখন এক হয়ে যায় তখন এই ব্যাপার। কিন্তু এই যেটা বললাম যে 10, 12, 15টা ওয়ার্স্ট গ্রুপ, ওয়ার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি, তাদেরকে শাস্তি দেবে। তিনি আরো বলেন, শুধু সম্পদ জব্দ করাই যথেষ্ট নয়, এই সম্পদ উদ্ধার করে সরকারের খাতায় নিয়ে আসা জরুরি। জব্দ করে এটা সরকারের খাতায় নিয়ে আসতে হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলে আজ থেকে টানা 4 দিনের ছুটি শুরু হয়েছে। এই সময় দেশের সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে 2 শেয়ার বাজারেও কোনো লেনদেন হবে না। আর এই ছুটি শেষে সব খুলবে আগামী 5 অক্টোবর। বন্ধের দিনগুলোতে সব ধরনের ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু থাকবে, অর্থাৎ কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে ও লেনদেন করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং সহ বিকাশ ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবাও চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সারা দেশে ব্যাংকগুলোর এখন 12,814টি এটিএম বুথ ও 7,643টি সিআরএম রয়েছে। পিওএস রয়েছে 1,34,327টি। বুথের মাধ্যমে আমরা টাকাটা উত্তোলন করতে পারছি খুব সহজে। বাংলাদেশের যে প্রান্তে যাচ্ছি বুথের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারছি। যখন ব্যাংক বন্ধ থাকে বা ছুটি থাকে এই সময় আমরা এটিএম বুথের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় টাকা পয়সা আর কি তুলতে পারি, তুলে আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। জরুরি প্রয়োজনে আমি যখন আমার প্রয়োজন হচ্ছে তখন আমি এখান থেকে এসে ক্রেডিট কার্ডের বিলটা আমি পে করতে পারছি। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। আমরা কথা বলবো তার সঙ্গে। ইমন, ছুটির মধ্যে এটিএম বুথের পর্যাপ্ত টাকা রাখা নিয়ে ব্যাংকগুলো কি বলছে? জি ইশরাত সুমা, আসলে 4 দিন টানা ছুটির মাঝে আসলে গ্রাহকরা কিভাবে তাদের টাকা তুলতে পারবেন বা কিভাবে তাদের লেনদেন করবেন এই নিয়ে আসলে গ্রাহকদের দুশ্চিন্তার কোনো শেষ নাই। এই বিষয়টি নিয়ে আসলে বিস্তারিত জানতে আমরা আসলে এসেছি আজকে মেঘনা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ সাদেকুল ইসলাম সাহেবের সাথে। তার কাছ থেকে আমরা আসলে বিস্তারিত জানার চেষ্টা করব যে ব্যাংকগুলো আসলে কিভাবে গ্রাহক চাহিদাটাকে এই ছুটির মাঝে ব্যবস্থাপনা করছেন। জনাব মোহাম্মদ সাদেকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই টানা যে 4 দিন ছুটি, এই ছুটির মাঝে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবাটা আপনারা কিভাবে দিতে চান বা গ্রাহকরা যেন বুথে পর্যাপ্ত টাকা পায় সেগুলো কিভাবে আপনারা নিশ্চিত করবেন? ধন্যবাদ। শুরুতে আমি দীপ্ত টিভির সমস্ত দর্শক এবং বাংলাদেশের আপামর জনগণকে আমার সালাম এবং শারদীয় শুভেচ্ছা। আমরা একটা প্রলংড হলিডেজের মধ্যে আছি। দেশের মানুষজন অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি কাটাচ্ছেন, কিন্তু আমরা ব্যাংকরা ব্যাংকিং সেবার জন্য সার্বিক ব্যবস্থা নিয়েছি। টাকা তোলার জন্য আপনারা জানেন আমরা এখন ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি। ব্যাংকের ট্রানজ্যাকশানগুলো ডিজিটাল চ্যানেল এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এটিএম সার্ভিস সবগুলা চালু আছে। ডিএফএসের মাধ্যমে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে চালু আছে। এছাড়া মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সাথে ব্যাঙ্কগুলার অলমোস্ট সবগুলা ব্যাংকেরই এখন অ্যাড মানি করার সুযোগ আছে, পেমেন্ট করার সুযোগ আছে। প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা আপনার ইন্টারনেট ব্যাংকিং সলিউশন আছে। ইন্টারনেট ব্যাংকিং দিয়ে এখন কিন্তু ঘরে বসে আপনার সমস্ত ট্রানজ্যাকশান, ট্রান্সফার, বিভিন্ন ইউটিলিটি বিল কিংবা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে। কাজেই ফিজিক্যালি ব্যাংক খোলা না থাকলেও ট্রানজ্যাকশানে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এখানে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে ট্রানজ্যাকশনগুলো যেহেতু আপনার এখন অনলাইন বা এটিএম বুথ কেন্দ্রিক, সেক্ষেত্রে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার ব্যাপারে আপনারা কোনো ব্যাংকাররা কোনো পদক্ষেপ নিয়েছেন কি না? অবশ্যই আমরা যে সমস্ত ব্যাংকগুলো আমরা এটিএম পরিচালনা করি সেখানে আগে থেকেই ফোরকাস্ট করা থাকে, যেখানে সিজনাল ডিমান্ড বেশি থাকে সেভাবে ক্যাশ লোডিংয়ের ব্যবস্থা করা থাকে। আর পার্টিকুলারলি মেঘনা ব্যাংকের পক্ষে মেঘনা ব্যাংকের গ্রাহকরা কিন্তু দেশের সব কয়টি ব্যাংকের অর্থাৎ 20,000-এরও বেশি এটিএম থেকে কিন্তু মেঘনা ব্যাংকের গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারেন। এবং এই জন্য আমি যেটা মনে করি সব কটা ব্যাংকই তাদের এটিএমে পর্যাপ্ত ক্যাশ লোডিংয়ের ব্যবস্থা রেখেছে। স্যার, সবশেষ আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে গ্রাহকরা সবসময় দুশ্চিন্তায় থাকেন যে তাদের লোনের টাকা, লোনের কিস্তির টাকা কিংবা ক্রেডিট কার্ডে তাদের বিল পরিশোধ করতে পারবেন কিনা, যদি ডিলে হয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে ফাইনের মুখোমুখি হতে হয়। তো এইগুলো আপনার কি এই ছুটির মাঝে তারা পেমেন্ট করতে পারবেন কিংবা তাদের কি এই কাউন্টটা কি হবে যে তারা পেমেন্ট করেছেন? না, অবশ্যই, কারণ আমি ইতিমধ্যেই বলেছি যে সবকটা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং যে ফেসিলিটি আছে সেইটা দিয়ে অথবা আপনার যে কোনো এমএফএসের মধ্যে দিয়ে তারা অ্যাড মানি করতে পারেন, সেখান থেকে সেন্ড মানি করতে পারেন, তারা বিল পে করতে পারেন। এখানে ট্রানজ্যাকশনাল ডিলের কারণে কোনো পেনাল্টি হবে না। আরও একটা যে সুবিধা পাবে, এই ছুটির মাঝখানে যারা বিভিন্ন দেশের বা আমাদের দেশের মধ্যে পর্যটন এরিয়াগুলোতে বেড়াতে যাবেন, সব কয়টা ডাইনিং এবং হোটেলগুলোতে বা যারা আপনার হোটেল বুকিং বা টিকিট বুকিং করে তাদের কাছ থেকে কিন্তু অনেক ফেসিলিটি পাচ্ছেন, ডিসকাউন্ট পাচ্ছেন। এবং আমাদের যারা দর্শনার্থী আছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু অনায়াসেই তাদের বিলগুলো ক্রেডিট কার্ড দিয়ে বা তাদের মোবাইল ফিনান্সিয়াল ওয়ালেট থেকে তারা পরিশোধ করতে পারছেন। তো সেই ক্ষেত্রে দর্শকদের কোনো দুশ্চিন্তা বা পেমেন্ট করতে কোনো অসুবিধা হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে।
ইরশাদ সুমা, আসলে এতক্ষণ আমরা কথা বলছিলাম মেঘনা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ সাদেকুল ইসলাম সাহেবের সাথে। তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আসলে 4 দিন ছুটির ফাঁদে আসলে গ্রাহকদের খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই, কারণ তারা কিন্তু অনলাইন এটিএম বুথ এবং বিভিন্ন যে এমএফএস যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু তারা তাদের প্রয়োজনীয় বা তাদের জরুরি কাজগুলো কিন্তু সেবা বা জরুরি যে সমস্ত কাজ সেবা আছে সেগুলো সেরে নিতে পারবেন। তো ইরশাদ সুমা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল এই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক নিয়ে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে। ইমন, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে।